শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা রাখছি যে যেখান থেকে আমার রেকর্ডেড ক্লাসটি দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টারে চলে যাচ্ছি। চ্যাপ্টারটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় এবং চ্যাপ্টারটির নাম হচ্ছে কল্পনা যাচাই। তো এই চ্যাপ্টারে আজকে আমরা যে অংশটা পড়ব এটা সম্পূর্ণই থিওরিটিক্যাল অংশ এবং এর পরবর্তী ক্লাসে আমরা ম্যাথমেটিক্সে চলে যাব। তো আজকে এই থিওরিটিক্যাল অংশে আমরা কিছু সংজ্ঞা পড়ব, কিছু বেসিক ধারণা আমরা নিব। তো এই বেসিক কনসেপ্টগুলো নর্মালি আমাদের যখন পরীক্ষাতে ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন হয় তখন ক বিভাগে এক নম্বরের জন্য থাকতে পারে অনেক সময়, অথবা খ বিভাগে 5 নম্বরের জন্য থাকতে পারে। তো চলো আমরা কিছু সংজ্ঞা একটু ক্লিয়ার করে নেই। প্রথমেই আমি তোমাদের যেটির কথা বলবো এটি তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছি, তারপরেও আরেকবার বলে যাচ্ছি। সেটা হচ্ছে প্রাক্কলন। প্রাক্কলন মানে হচ্ছে এস্টিমেশন, এবং এস্টিমেশন জিনিসটা কি? নমুনাজ মানের ভিত্তিতে পরামিতির মান নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে কিন্তু প্রাক্কলন বলে। হ্যাঁ, তো এই পদ্ধতিতে পরামিতির মান নির্ণয়ের জন্য যে নমুনাজ মান ব্যবহৃত হয় তাকে বলে প্রাক্কলক। প্রাক্কলক অথবা এস্টিমেটর, অর্থাৎ পদ্ধতিটি হচ্ছে এস্টিমেশন বা প্রাক্কলন, এবং পদ্ধতিতে যে নমুনাজ মান ব্যবহৃত হয় সেটা হচ্ছে এস্টিমেটর বা প্রাক্কলক। এবং কোনো নির্দিষ্ট নমুনা হতে প্রাপ্ত প্রাক্কলকের যে মান, সেই প্রাক্কলকের মানকে বলা হয় প্রাক্কলিত মান অথবা এস্টিমেট। ঠিক আছে? তো এই তিনটি জিনিস এক নম্বরের জন্য আসতে পারে অথবা নাও আসতে পারে, তোমরা জেনে রাখলে কোনটির কি নাম পরবর্তীতে এটি তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, তো এরপরে রয়েছে নিরপেক্ষ প্রাক্কলক, অথবা এই প্রাক্কলককে কিন্তু আমরা নিরূপকও বলে থাকি। সেটা নিরপেক্ষ প্রাক্কলক বা নিরপেক্ষ নিরূপক কি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমি এর আগেও আসতে পারে। তো তো কোন পরিস্থিতিতে আমরা কোনো প্রাক্কলককে নিরপেক্ষ প্রাক্কলক বলবো? সেটা হলো নমুনাজ মানের নমুনায়ন বিন্যাসের গড় যদি সংশ্লিষ্ট সমগ্রকের পরামিতির সমান হয়, তবে সে নমুনাজ মানকে পরামিতির নিরপেক্ষ প্রাক্কলক বা নিরূপক বলা হয়। অর্থাৎ কোন পরিস্থিতিতে আমরা নিরপেক্ষ বলবো? সেটা হলো সমগ্রকের নমুনায়ন বিন্যাসের গড় যখন সমগ্রকের পরামিতির সমান হবে তখন আমরা সেটাকে বলবো নিরপেক্ষ। লিখে ফেলি, নমুনায়ন বিন্যাসের গড় সমান সমান সমগ্রকের পরামিতির সমান, সমগ্রকের পরামিতি। হ্যাঁ, তো যখন নমুনায়ন বিন্যাসের গড় সমগ্রকের পরামিতি এই দুইটা যখন সমান হবে তখন আমরা সেই নমুনাজ মানকে কিন্তু আমরা প্রাক্কলক, সেই নমুনাজ মানকে পরামিতির নিরপেক্ষ প্রাক্কলক বা নিরূপক বলবো। এখন এটাকে যদি আমরা সিম্বল দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমাদের সিম্বলটা হবে ই থিটা হ্যাট ইজ ইকুয়াল টু থিটা হ্যাট। এবং এখানে আমাদের একটা প্রাক্কলক অথবা একটা নিরূপক, সেটা কিন্তু নিরপেক্ষও হতে পারে, অনিরপেক্ষও কিন্তু হতে পারে। তো একটি প্রাক্কলক হচ্ছে একটি দৈব চলক এবং ইহা নমুনার মানের উপরে নির্ভরশীল, অর্থাৎ প্রাক্কলক হচ্ছে নমুনার আপেক্ষক। হ্যাঁ, প্রাক্কলক হচ্ছে নমুনার আপেক্ষক। অপেক্ষক। আমি সারা বছর নিজের পড়াশোনা ইংরেজিতে করে এখন তোমাদেরকে বাংলাতে পড়াতে এসে আমার অনেক বাংলা বানানে ভুল চলে আসে, এবং স্ট্যাটিস্টিক্স খুবই সহজ একটা বিষয়। এই বিষয়টা যখন আমি বাংলাতে পড়তে যাই আমার কাছে খুব কঠিন লাগে, কারণ এর ম্যাক্সিমাম ওয়ার্ডই হচ্ছে খুবই বাংলাটা খুবই পিকুলিয়ার, যেটা উচ্চারণ, বানান, লেখা এগুলো খুবই আমার কাছে খুব আমি জানি না, আমার খুব কঠিন মনে হয়, কারণ ইংরেজিতে পড়েছি সবসময় এবং সেটা খুব সহজ লেগেছে আমার। অনেক ক্ষেত্রে যে ইংরেজির চেয়ে বাংলাও কঠিন হয়, এটা আমি এই যে স্ট্যাটিস্টিক্স না পড়লে আমি কখনোই বুঝতে পারতাম না যে ইংরেজির চেয়ে বাংলা কত বেশি কঠিন। এজন্য আমি মাঝে মাঝেই তোমাদের বিভিন্ন শব্দে ভুল করে ফেলি, যেটার জন্য আমি আসলে এক্সট্রিমলি সরি। আমি আনকনসিয়াসলি আমি এটা ভুল করে ফেলি। আচ্ছা, তো কি বলছিলাম? প্রাক্কলক হচ্ছে
প্রাক্কলক হচ্ছে যে নমুনার মানের কিন্তু অপেক্ষক। হ্যাঁ, তো এরপরে এই যে প্রাক্কলক, এটা নিরপেক্ষ হতে পারে, অনিরপেক্ষ হতে পারে। যেটা অনিরপেক্ষ সেটাকে আমরা বলবো যে পক্ষপাতযুক্ত প্রাক্কলক। তো পক্ষপাতযুক্ত প্রাক্কলক মানে হচ্ছে নমুনাজ মানের নমুনায়ন বিন্যাসের গড় যদি সংশ্লিষ্ট সমগ্রকের পরামিতির সমান না হয়, এই না শব্দটাকে তোমাদেরকে মনে রাখতে হবে, যদি না হয় তবে সেই নমুনাজ মানকে পরামিতির অনিরপেক্ষ প্রাক্কলক বলে। আমরা আরেকবার লিখে ফেলি, নমুনায়ন বিন্যাসের গড় সমান সমগ্রকের পরামিতি। ঠিক আছে, তো এই যে নমুনায়ন বিন্যাসের গড় সমান সমগ্রকের পরামিতি, এটা যখন নিরপেক্ষ ছিল তখন সমান ছিল। বেসিক পার্থক্যটা কোথায় আমি তোমাদেরকে সেটা ধরিয়ে দিচ্ছি। যখন আমাদের নিরপেক্ষ ছিল তখন কিন্তু সমান ছিল, যখন এটা পক্ষপাতযুক্ত বা অনিরপেক্ষ হবে তখন সেটা কিন্তু অসমান হবে। ঠিক আছে, এই সাইনটাই হচ্ছে বেসিক পার্থক্য। দেখো এখানে যখন আমরা সিম্বল দিয়ে প্রকাশ করলাম ই থিটা হ্যাট নট ইজ ইকুয়াল টু থিটা, তো যখন তোমাদের প্রশ্ন আসবে যে অনিরপেক্ষ এবং নিরপেক্ষর পার্থক্য বর্ণনা করো অথবা হচ্ছে সংজ্ঞা দাও, তখন কিন্তু তোমাদের এই বেসিক জিনিস দুটো অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা কি বুঝলাম, যখন নমুনাজ মানের নমুনায়ন বিন্যাসের গড় যদি সংশ্লিষ্ট সমগ্রকের পরামিতির সমান না হয় তখন কিন্তু সেটা হয়ে যাবে অনিরপেক্ষ। ঠিক আছে, তো এটাকে আমরা সিম্বলিক্যালি কিভাবে প্রকাশ করছি, ই থিটা হ্যাট নট ইজ ইকুয়াল টু থিটা। এরপরে রয়েছে দক্ষ প্রাক্কলক। দক্ষ প্রাক্কলকটি কিন্তু আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে তোমাদের ইংরেজিতেও অনেক সময় এটা থাকতে পারে। সেটা হলো নিরপেক্ষ যখন আমরা বলবো তখন সেটা হবে আনবায়াসড এস্টিমেটর। যখন সেটা পক্ষপাতযুক্ত হবে তখন সেটা হবে বায়াসড এস্টিমেটর। ঠিক আছে, তো এরপরে চলো দক্ষ প্রাক্কলক। দক্ষ প্রাক্কলক বলতে আমরা কি বুঝি, এফিসিয়েন্ট এস্টিমেটর। এফিসিয়েন্ট এস্টিমেটর আমরা কখন বলবো, যখন একাধিক নিরপেক্ষ প্রাক্কলকের মধ্যে যার ভেদাঙ্ক সবচেয়ে কম। হ্যাঁ, একাধিক প্রাক্কলকের মধ্যে যখন ভেদাঙ্ক সবচেয়ে কম হবে তখন আমরা সেটাকে দক্ষ প্রাক্কলক বলবো। অর্থাৎ কোন কোন জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এক হচ্ছে ভেদাঙ্ক, এবং এই ভেদাঙ্কটা কিন্তু একদম কমতে কমতে একদম সবচেয়ে মিনিমাম ভ্যালিউ হবে, অর্থাৎ সবচেয়ে কম হবে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো দক্ষ প্রাক্কলক। ঠিক আছে, তো দক্ষ প্রাক্কলকে দুইটা কিন্তু শর্ত আছে। আমি তোমাদেরকে একটু এখানে বলে যাই যে দক্ষ প্রাক্কলকের কিন্তু দুইটা শর্ত আছে। এই দুইটা শর্ত পরীক্ষায় যদি একটু বড় করে প্রশ্নটা আসে 5 নম্বরের জন্য, এই শর্ত দুটো যদি তোমরা দিয়ে দাও তাহলে খুব ভালো হবে। যে 1 নম্বর শর্ত হলো প্রাক্কলকটিকে কিন্তু নিরপেক্ষ হতে হবে। হ্যাঁ, এখানে বলে রাখা হয়েছে যে একাধিক নিরপেক্ষ প্রাক্কলকের মধ্যে, অর্থাৎ শর্ত কিন্তু 1 নম্বর হলো প্রাক্কলকটি নিরপেক্ষ হতে হবে, এবং 2 নম্বর শর্ত হলো প্রাক্কলকটির ভেদাঙ্ক তুলনামূলক কম হবে, যেটা আমি তোমাদেরকে এখানে বলেছি যে প্রাক্কলকটির ভেদাঙ্ক কম হবে। হ্যাঁ, এই দুটি হচ্ছে একটা দক্ষ প্রাক্কলক হতে এই দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। একটা হচ্ছে নিরপেক্ষ হতে হবে, আর একটা হচ্ছে ভেদাঙ্ক কম হবে। তো ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিই। ধরো আমাদের হচ্ছে পরামিতি হলো থিটা, এবং এর যদি দুইটা দক্ষ প্রাক্কলক থেকে থাকে, তো একটা হবে থিটা
1 হ্যাট, আর একটা হবে থিটা 2 হ্যাট। ঠিক আছে, এবং ধরে নিলাম যে এই দুইটা প্রাক্কলকের ভেদাঙ্ক ভিন্ন, এটাতেও ভেদাঙ্ক ভিন্ন। এখন এইটাতে ভেদাঙ্ক বেশি অর্থাৎ প্লাস, এটাতে ভেদাঙ্ক কম অর্থাৎ মাইনাস। এটা আমি জাস্ট একটা সাইন দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে দক্ষ প্রাক্কলক কোনটি হবে? এই ক্ষেত্রে অবশ্যই দক্ষ প্রাক্কলক হবে থিটা 2 হ্যাট, বিকজ এটার ভেদাঙ্ক কম অথবা মিনিমাম ভ্যালু, এটার ভেদাঙ্কর কিন্তু মিনিমাম ভ্যালু। সো এটা হবে এফিশিয়েন্ট এস্টিমেটর। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি অদক্ষ প্রাক্কলকে। অদক্ষ প্রাক্কলক কি? অদক্ষ প্রাক্কলক তো যেটা দক্ষ সেটার উল্টা। হ্যাঁ, যেটা অদক্ষ সেটার ভেদাঙ্ক তুলনামূলক বেশি হবে, সেটা নিরপেক্ষ হবে না। ঠিক আছে, নিরপেক্ষ হবে না এবং ভেদাঙ্ক তুলনামূলক বেশি হবে। যদি আমরা এটাকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই তাহলে আমরা সেম উদাহরণ দিয়ে বোঝাতে পারি, ব্লাবলা। এগুলো তোমরা নিজেরা একটু বাসায় পড়ে নিবে। এই চ্যাপ্টারটার প্রথম 5 থেকে 7টা পেজ টোটালি বাসায় পড়ে নেওয়ার মতো, তোমরা বাসায় পড়ে নিবে। আমি শুধু তোমাদেরকে একটু বেসিক ধারণা দিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস পড়ব, যেটা হচ্ছে পরিসাংখ্যিক সিদ্ধান্ত। পরিসাংখ্যিক সিদ্ধান্ত আমরা বলতে কি বুঝি? এখানে কিন্তু যদিও আমি এই সংজ্ঞাটা আগে লিখে ফেলেছিলাম, তাই আমি আবার পিছনে ব্যাক করে চলে আসলাম। তো পরিসাংখ্যিক সিদ্ধান্ত হচ্ছে নমুনা তথ্যের ভিত্তিতে সমগ্র সম্পর্কে কোনো তথ্য গ্রহণ করা হলে সেটাকে বলবো পরিসাংখ্যিক সিদ্ধান্ত। অর্থাৎ নমুনা যেটা থাকবে, স্যাম্পল যেটা থাকবে, স্যাম্পলের উপরে ভিত্তি করে যখন আমরা সমগ্র সম্পর্কে অর্থাৎ পপুলেশন সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব তখন তাকে বলবো পরিসাংখ্যিক সিদ্ধান্ত। আবার হচ্ছে পরিসাংখ্যিক কল্পনা। পরিসাংখ্যিক কল্পনা হচ্ছে সমগ্র সম্পর্কিত সংখ্যাসূচক অনুমিতিকে বলে পরিসাংখ্যিক কল্পনা। এগুলো কখনো পরীক্ষাতে আসে না। আমরা এখন কল্পনা যাচাই চ্যাপ্টার পড়ছি এবং নাস্তি কল্পনা, বিকল্প কল্পনার সংজ্ঞাতে চলে যাচ্ছি, তাই আমি এই জিনিসটা একটু তোমাদেরকে বলে নিলাম। আচ্ছা, চলে যাচ্ছি নাস্তি কল্পনা। আচ্ছা, নাস্তি কল্পনাটা কি? এটার ইংরেজি হলো নাল হাইপোথিসিস। তোমরা এটা আগেও শুনেছ, এটা নতুন কিছু না। তারপরেও নাস্তি কল্পনা হচ্ছে নাল হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিস জিনিসটা কি? যে পরিসাংখ্যিক কল্পনা বর্জন বা বাতিলের উদ্দেশ্যে যাচাই করা হয়ে থাকে তাকে আমরা বলবো নাস্তি কল্পনা। অর্থাৎ এখানে কিন্তু এই শব্দটা বর্জন বা বাতিল, এই শব্দটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। নাস্তি কল্পনা হচ্ছে বর্জন বা বাতিলের সাথে সম্পর্কিত কোনো একটা কল্পনা। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি? এটাকে সাধারণত আমরা H0 দিয়ে প্রকাশ করে থাকি। এবং এইটার সম্পূর্ণ ভাইস ভার্সা একটা কল্পনা আছে, সেটাকে বিকল্প কল্পনা বা আমরা বলতে পারি অল্টারনেটিভ হাইপোথিসিস অথবা বিকল্প কল্পনা। তো এই অল্টারনেটিভ হাইপোথিসিসটা হলো নাস্তি কল্পনার বিকল্প অথবা বিপরীত যে কল্পনা করা হয় তাকে বলা হয়। এবং এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা সাধারণত H1 অথবা HA দিয়ে প্রকাশ করে থাকি। এটা আমরা ম্যাথসে গিয়ে দেখব যেটাকে আমরা কখন কি কাজে ব্যবহার করি, এটাকে উদাহরণ হিসেবে আমরা ম্যাথে গিয়ে দেখব আর কি। তো এরপরে আছে পরামিতি বা পরামান। পরামিতি বা পরামান এখানে জিনিসটা কি? তো এখানে আরও দুইটা কনসেপ্ট আছে যেগুলোকে বইতে দেয়া আছে, আমি তোমাদেরকে পড়াচ্ছি না, তোমরা বই থেকে একটু দেখে নিও। যেটা হচ্ছে সরল কল্পনা, আরেকটা হচ্ছে যৌগিক কল্পনা। ঠিক আছে, তো পরামিতি বা পরামান জিনিসটা হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি প্যারামিটার। আমি সবসময় এটাকে প্যারামিটার হিসেবেই জেনে আসতাম। আমি যদি তোমাদেরকে বাংলাতে না পড়াতে আসতাম আমি কখনো জানতামই না এটাকে আমরা পরামিতি বা পরামান বলি, কারণ কখনো বাংলা ডিকশনারি থেকে খোঁজা হয়নি। যাই হোক, পরামান হচ্ছে কোনো সমগ্রকের বা তথ্য বিশ্বের সংখ্যাসূচক বৈশিষ্ট্য। অর্থাৎ সমগ্রক বা নমুনা যা কিছুই হোক না কেন সেটার সংখ্যাসূচক বৈশিষ্ট্য, সেটাকে আমরা বলবো
সংখ্যাসূচক, এটা মনে রাখতে হবে, সেটাকে আমরা বলবো পরামিতি বা পরামান। এবং যেমন ধরো যে সমগ্রকের গড়, মিউর মান, ভেদাঙ্কের মান, পরামিতি ব্যবধান, এসব হচ্ছে উদাহরণ। এরপরে আছে নমুনাজ মান। নমুনাজ মান হচ্ছে স্ট্যাটিস্টিক, এবং নমুনাজ মানকে আমরা কিভাবে হচ্ছে ডিফাইন করি? কোনো নমুনার সংখ্যাসূচক বৈশিষ্ট্য, নমুনার সংখ্যাসূচক বৈশিষ্ট্যকে তাহলে আমরা নমুনাজ মান বলছি বা স্ট্যাটিস্টিক বলছি, যেটা কিনা নমুনার গড়, নমুনার ভেদাঙ্ক, নমুনার পরামিতি ব্যবধান, নমুনার মধ্যমা সব কিছুই নমুনার সাথে সম্পর্কিত। হ্যাঁ, যেটা সব কিছুই নমুনার সাথে সম্পর্কিত সেটাই হচ্ছে নমুনাজ। আর যেটা হচ্ছে পরামিতি বা পরামান সেটা হচ্ছে সমগ্রকের বা পপুলেশনের সাথে সম্পর্কিত। এখানে আরেকটা ছোট্ট করে থাকতে পারে যে দুটো সংজ্ঞা থাকার পরে এরকমটা থাকতে পারে যে পরামিতি ও নমুনাজ মানের পার্থক্য লিখো, এরকমটা হতে পারে, আমি জানি না। তোমরা এটাও কিন্তু বই থেকে একটু করে দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে প্রথম প্রকারের ভুল ভ্রান্তি এবং দ্বিতীয় প্রকারের ভুল ভ্রান্তি। তো প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার ভুল ভ্রান্তিগুলোর মধ্যে তফাৎটা কি? প্রথম প্রকারের ভুলকে আমরা বলবো হচ্ছে টাইপ 1 ইরর। ঠিক আছে, তো টাইপ 1 ইররটা কি এবং টাইপ 1 ইররটা কখন হয়? টাইপ 1 ইরর হচ্ছে নাস্তি কল্পনা সত্য হওয়া সত্ত্বেও যাচাই নমুনাজ মানের ভিত্তিতে ইহা বাতিল বা বর্জন করা হলে যে ভুলের উদ্ভব হয় তাকে বলে প্রথম প্রকারের ভুল বা টাইপ 1 ইরর। অর্থাৎ যখন নাল হাইপোথিসিস বা নাস্তি কল্পনাটা সত্যি হবে এবং সত্যি হওয়া সত্ত্বেও যখন নমুনাজ মানের ভিত্তিতে ইহাকে বাতিল বা বর্জন করা হবে, অর্থাৎ রিজেক্ট করা হবে, অ্যাকসেপ্ট না করে যখন রিজেক্ট করা হবে, তখন যে ভুলটা দেখা দিবে সেই ভুলটাকে আমরা বলবো প্রথম প্রকারের ভুল। অর্থাৎ আমরা কি বুঝলাম? যখন নাল হাইপোথিসিসটা যখন সত্যি হবে, অর্থাৎ ট্রু নাল হাইপোথিসিস হবে, এই ট্রু নাল হাইপোথিসিসটাকে যখন আমরা নমুনাজ মানের ভিত্তিতে রিজেক্ট করব, হ্যাঁ রিজেক্ট করব, অ্যাকসেপ্ট করব না, যখন রিজেক্ট করব তখন যে প্রকারের ভুলের উদ্ভব হবে সেই প্রকারের ভুলটা হচ্ছে প্রথম প্রকারের ভুল। এইটা আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব এবং আশা করছি তখন তোমরা আরও ক্লিয়ার করে বুঝতে পারবে। কিন্তু এটা অনেক সময় পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, 1-এরও আসতে পারে এবং 5-এরও আসতে পারে, যে প্রথম প্রকারের ভুল বা ভ্রান্তি কি, দ্বিতীয় প্রকারের ভুল বা ভ্রান্তি কি, এবং এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি সেটা লিখো, এরকম প্রশ্ন এসে থাকে। তো সেক্ষেত্রে প্রথম প্রকারের ভুলটা হলো যখন আমরা নাস্তিক কল্পনা বা নাল হাইপোথিসিসটা সত্যি বা ট্রু হওয়া সত্ত্বেও সেটাকে রিজেক্ট করে দিব বা বাতিল করে দিব, তখন যে ভুলটা উদ্ভব হবে সেটাই হচ্ছে প্রথম প্রকারের ভুল। অর্থাৎ নাস্তিক কল্পনাটা সত্যি হলেও বাতিল করার কারণের ভুলটা হচ্ছে প্রথম প্রকারের ভুল। ঠিক আছে, তো এরপরে রয়েছে দ্বিতীয় প্রকারের ভুল, যেটা হচ্ছে টাইপ 2 ইরর। টাইপ 2 ইররটা হলো যখন নাস্তিক কল্পনাটা মিথ্যে হওয়া সত্ত্বেও, যখন ধরো নাস্তিক কল্পনার বা নাল হাইপোথিসিসটা যখন ফলস হবে তা সত্ত্বেও, অর্থাৎ বিকল্প কল্পনাটা যখন সঠিক হবে, হ্যাঁ নাল হাইপোথিসিসটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু বিকল্প কল্পনাটা অটোমেটিক্যালি সত্য হবে, কারণ আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তো যখন আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা যখন নাল হাইপোথিসিসটা যখন ফলস হবে, ফলস নাল হাইপোথিসিস হবে, তখন কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিসটা অটোমেটিক্যালি কিন্তু এটা ট্রু হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা একই কথা যে নাস্তিক কল্পনা মিথ্যা হওয়া সত্ত্বেও অথবা বিকল্প কল্পনা সঠিক হওয়া সত্ত্বেও যদি যাচাই নমুনা জমানের ভিত্তিতে নাস্তিক কল্পনা সত্যি বলে গ্রহণ করা হয়, অর্থাৎ মিথ্যে হওয়া সত্ত্বেও যদি এটাকে সত্যি বলে গণ্য করা হয়, তখন যে ভুলের উদ্ভব হবে সেটাকে আমরা বলবো দ্বিতীয় প্রকারের ভুল বা টাইপ 2 ইরর। যেমন ধরো এখানে আবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, যখন নাল হাইপোথিসিস বা নাস্তিক কল্পনা যখন ফলস হবে
তখন যদি আমরা ফলস হলেও এটাকে বাতিল না করে অর্থাৎ রিজেক্ট না করে যদি আমরা এটাকে গ্রহণ করি অর্থাৎ অ্যাকসেপ্ট করি, তখন যে ভুলটা দেখা দিবে সেই ভুলটা হবে দ্বিতীয় প্রকারের ভুল। ঠিক আছে? তো প্রথম প্রকারের ভুল এবং দ্বিতীয় প্রকারের ভুলের মধ্যে কিছু বেসিক পার্থক্য তোমাদের বইয়ে দেয়া আছে, এখান থেকে কিন্তু তোমরা বই থেকে এটা দেখে পড়ে নিবে, কারণ অনেক সময় এটা আসে 5 মার্কের জন্য এসে থাকে, তো সেক্ষেত্রে যেন এটাকে তোমাদের মিস না করতে হয়। আরেকটা কথা, যে প্রথম প্রকারের ভুলের যে সম্ভাবনা, ভুল হওয়ার যে সম্ভাবনা, এই ভুলের সম্ভাবনাটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ভুল প্রথম প্রকারের ভুলের সম্ভাবনা এটাকে আমরা সিম্বলিক্যালি আলফা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? প্রবাবিলিটি প্রথম প্রকারের ভুল, প্রবাবিলিটি প্রথম প্রকারের ভুল ইজ ইকুয়াল টু আলফা। ঠিক আছে? আবার যখন আমরা দ্বিতীয় প্রকারের ভুলে চলে যাব, তখন এটাকে আমরা দ্বিতীয় প্রকারের ভুলটাকে আমরা ভুলের সম্ভাবনাটাকে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটা আমরা বিটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? তাহলে আমরা লিখব প্রবাবিলিটি অফ দ্বিতীয় প্রকারের ভুল সমান সমান বিটা। ঠিক আছে? এত বেশি সাউন্ড পলিউশন, মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, একদম কনসেন্ট্রেশন ধরে রাখা যাচ্ছে না সাউন্ড পলিউশনের কারণে, আশেপাশের এত বেশি শব্দ হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, এগুলো তোমরা পার্থক্যের ক্ষেত্রে কিন্তু দেখিয়ে আসবে। ধরো তোমরা পার্থক্য লিখলে, প্রথমে লিখলে সংজ্ঞা, প্রথম প্রকারের ভুল কি, দ্বিতীয় প্রকারের ভুল কি। 2 নম্বরে লিখলে তোমরা প্রথম প্রকারের ভুলটাকে কি দিয়ে প্রকাশ করো, দ্বিতীয়টাকে কি দিয়ে প্রকাশ করো। 3 নম্বরে আরেকটা তোমরা যেটা লিখতে পারো, যে প্রথম প্রকারের ভুলের সম্ভাবনা অর্থাৎ আলফাকে কি বলা হয়? আলফাকে বলা হয় যথার্থতার মাত্রা। আলফা সমান সমান হচ্ছে যথার্থতার মাত্রা। ঠিক আছে? অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স, যথার্থতার মাত্রা অথবা লেভেল অফ সিগনিফিকেন্স। ঠিক আছে? এটাকে আমরা আলফাটাকে আমরা বলবো যথার্থতার মাত্রা অথবা লেভেল অফ সিগনিফিকেন্স। এটা আরেকটা পার্থক্য হিসেবে তোমরা দেখাতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা বিটাকে কি বলবো? বিটাকে আমরা বলবো যাচাইয়ের শক্তি। ঠিক আছে? বিটাটাকে আমরা বলবো যাচাইয়ের, আচ্ছা বিটাকে আমরা যাচাইয়ের শক্তি বলবো না। ধরো যে যখন আমরা জানি যে একটা সম্পূর্ণ যে প্রবাবিলিটিটা থাকে, সেই প্রবাবিলিটিটাকে কিন্তু আমরা 1 দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমরা যদি 1 মাইনাস আলফা করি তাহলে আমরা বিটা পাই, অথবা যদি 1 মাইনাস বিটা করি তাহলে কিন্তু আমরা আলফা পাই, কারণ আমাদের সম্পূর্ণটা হচ্ছে প্রবাবিলিটির সম্পূর্ণ মানটা কিন্তু হচ্ছে, আমি বুঝতে পারছি না, তোমরা বোধহয় দেখতে পাওনি। আচ্ছা, 1 মাইনাস আলফা যখন করব তখন বিটা, এবং যখন 1 মাইনাস বিটা করব তখন সমান সমান থাকবে আলফা। তো তোমরা জানো যে প্রবাবিলিটির সম্পূর্ণ সামেশনটা কিন্তু এই যে দেখো যে সামেশন পিআই, এটার কিন্তু সমান সমান হবে 1। ঠিক আছে? এটা আমরা জানি সব সময়। তো এই জিনিসটাকে যখন আমরা দ্বিতীয় প্রকারের ভুলের ক্ষেত্রে যখন 1 মাইনাস আমরা বিটা করব, 1 মাইনাস বিটাটাকে আমরা বলবো যাচাইয়ের শক্তি। এটা অনেক সময় মন্তব্য লেখার ক্ষেত্রে তখন তোমাদের দরকার হবে, তাই আমি তোমাদেরকে বলে যাচ্ছি। তো এটা মাথায় রাখবে তোমরা সব সময়। যাচাইয়ের শক্তি অর্থাৎ হচ্ছে পাওয়ার অফ টেস্ট। অনেক সময় এটাও পরীক্ষায় এসে থাকে, যথার্থতার মাত্রা কি, পাওয়ার অফ টেস্ট কি, সিগনিফিকেন্স লেভেল কি। সো এগুলো কিন্তু তোমরা বলার ক্ষেত্রে এগুলো তোমাদের মনে রাখতে হবে। যদি তোমরা নাও পড়ে থাকো, পরীক্ষার হলে যেন এই লেকচারের ক্লাস করার পরে পরীক্ষার হলে যেন তোমরা নিজের থেকে লিখে আসতে পারো যে পার্থক্য কি বা
সংজ্ঞা কি এগুলো যেন লিখে আসতে পারো। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। এর পরের ক্লাসে আমাদের এরপরের ক্লাসে আমরা হচ্ছে কিছুটা হচ্ছে থিওরি পড়ব, তারপরে ম্যাথসে চলে যাব, এবং এর পরের ক্লাসটা বোধ হয় সম্পূর্ণটাই ম্যাথ বেস হবে, আমি জানি না। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মান্থে আমি তোমাদের 6টা ক্লাস নিব, কারণ আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের বেশি বেশি পড়ে ফেলতে হবে। তো 6টা ক্লাস নিতে আমি চেয়েছি। তো সেক্ষেত্রে অলরেডি কিন্তু 3টা ক্লাস আমি আপলোড করে ফেলেছি, আমার যতদূর মনে হচ্ছে। গতকালকে আমি একটা ক্লাস আপলোড করেছি, তো অলরেডি 3টা ক্লাস কিন্তু আপলোড হয়ে গেছে। আরও 3টা ক্লাস আপলোড হবে, এইটা তোমাদের 4 নম্বর ক্লাস এই মান্থের। তো ক্লাসগুলো আমি চেষ্টা করব টাইমলি আপলোড করে দেওয়ার জন্য। আর যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে পরবর্তী মাসে আমি তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস নিয়ে মেকআপ করে দেব, ঠিক আছে? তো আশা রাখছি তোমরা বাসায় বসে পড়ছো এবং পড়াশোনা নিয়ে আছো, বুঝতে পারছো। আরেকটা কথা, যাদের কাছে বই নেই তাদেরকে বলবো যে রেফারেন্স বইটা তোমরা কালেক্ট করে ফেলো। এখন বইয়ের লাইব্রেরিগুলো সব খোলা আছে, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের কাছের লাইব্রেরিতে খোঁজ নিতে পারো, অথবা হচ্ছে তোমাদের কলেজের আশেপাশে যেগুলো বইয়ের দোকান আছে ওখানে খোঁজ নিতে পারো। তোমরা কিন্তু অর্থনীতির জন্য পরিসংখ্যান যেই বইটা লিখেছেন ওয়াহিদুর রহমান স্যার, এই বইটা তোমরা কালেক্ট করবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমি যখন পড়াই তখন তোমরা আমার লেকচারের সাথে সাথে এই বইটা ধরে কিন্তু তোমরা চ্যাপ্টারটা রিডিংটা পড়ে যাবে, ঠিক আছে? যেটাকে আমরা রিডিং পড়ে যাওয়া বলি, অর্থাৎ A to Z তোমরা যে লেখাগুলো আছে চ্যাপ্টার ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে যাবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তো আমাকে ইনবক্সে নক করতেই পারবে, সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।